যুদ্ধবিরতি বহাল থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসন এখনও চলছে। বলা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতার স্মারককেই ঝুঁকিতে ফেলেছে এই আক্রমণ। মধ্যপ্রাচ্য যুদ্ধের ঘটনাবলীর বিশ্লেষণ জানতে সরাসরি যুক্ত হচ্ছে নিউ ইয়র্কের পেস ইউনিভার্সিটি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর শোয়েব আহমেদ ভূঁইয়ার সঙ্গে। জনাব শোয়েব, যেমনটি আসলে আমরা বলছিলাম যে এই যে ওয়াশিংটনে যে লেবানন ইসরায়েল শান্তি আলোচনা চলছে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং এই যে হিজবুল্লাহর অবস্থান, এই সমগ্র বিষয়টি আসলে যুক্তরাষ্ট্র সমর্থিত এই আলোচনাকে কিভাবে প্রভাবিত করছে? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমাদের একটি বিষয় ক্লিয়ার থাকতে হবে যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে এমইইউ বা মিউচুয়াল মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে, সেটা কিন্তু ইসরায়েলের জন্য একটি সিম্বলিক এবং স্ট্র্যাটেজিক ডিফিট। আমেরিকার জন্য ডিফিট, ইসরায়েলের জন্য বড় ধরনের একটি ব্লো। এটার কারণ হচ্ছে যে এই এমইইউতে লেবাননের কথা পার্টিকুলারলি উল্লেখ আছে এবং ইসরায়েলকে অর্ডার করা হয়েছে তারা যেন লেবাননে বোমিং বন্ধ করে। এবং ইরান অপরদিকে তারা কিন্তু তাদের স্যাংশন রিলিফের, ইরানের উপর যে দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে স্যাংশন দেয়া আছে, সেই স্যাংশনটা রিলিফ হওয়ার ক্লজ আছে এই এমইইউতে। তো ইসরায়েলের জন্য ডিফিট কেন? কারণ হচ্ছে যে ইসরায়েলের যে নীতি সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল। তারা ইসরায়েলের আশেপাশের যে মুসলিম কান্ট্রিগুলো আছে সেখানে তারা বোমিং করে, তাদের সীমানা এক্সপ্যানশন করে, তারা গ্রেটার ইসরায়েলের যে ভিশন বা স্বপ্ন দেখে, সেটা সেটা তাদের বাধাগ্রস্ত হচ্ছে এই এই চুক্তির কারণে, এমইউর কারণে। আর সেকেন্ড হচ্ছে যে ইরানকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় থ্রেট হিসাবে দেখে। তো এই ইরান যেহেতু স্ট্র্যাটেজিকলি যুদ্ধে জিতে যাচ্ছে এবং তাদের ইকোনমিক রিলিফের একটা প্ল্যান আছে এমইউর মাধ্যমে, সেটা হচ্ছে একটা বড় ধরনের ডিফিট। তো এখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে এই এমইউটা কিন্তু 60 ডেজ এর মধ্যে, 60 দিনের মধ্যে আলোচনা নেগোসিয়েশন করে একটা চূড়ান্ত চুক্তির দিকে যেতে হবে। তো ইসরায়েলের কৌশল হচ্ছে এই 60 ডেজ কে কাজে লাগিয়ে তারা এই চুক্তির যে ধারাগুলো সেগুলোকে যত বেশি পারে প্রভাবিত করে তাদের ফ্রেন্ডলি, তাদের সুবিধাজনক পর্যায়ে নিয়ে আসা। এটাই হচ্ছে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় গেইম এখনকার। জনাব শোয়েব, যেমনটি আপনি বলছিলেন যে এটি ইসরায়েলের জন্য একটি ডিফিট, তা তো বটেই। তবে এই জায়গায় আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আবার ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যুক্তরাষ্ট্রের সমর্থনও তারা হারাতে পারে। তবে সেই জায়গায় যুক্তরাষ্ট্রের সিনেটে যে যুদ্ধবিরতি বিলটি পাশ হলো, সেটি আসলে ইরান সংক্রান্ত যে পররাষ্ট্রনীতি বা যুক্তরাষ্ট্রের যে ইরান নীতি, সেখানে কেমন প্রভাব ফেলবে এবং ট্রাম্পকে কি কোনো রাজনৈতিক চাপে ফেলবে কিনা? আমরা একটু এই যুদ্ধের প্রেক্ষাপট যদি আমরা বিশ্লেষণ করি, আমি এটা আগেও বলেছি যে এই যুদ্ধটা কিন্তু যুক্তরাষ্ট্রের উপর চাপিয়ে দেয় একটা যুদ্ধ। যুক্তরাষ্ট্রের এখানে কোনো স্বার্থ নাই। ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো ইমিনেন্ট থ্রেট না, এবং মার্কিন নিয়ম বা ল হিসাবে কংগ্রেসের অনুমোদন থাকতে হবে কোনো একটি যুদ্ধ শুরু করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে সেটি ছিল না। প্রেসিডেন্ট শুধুমাত্র তখনই তার এক্সিকিউটিভ ডিসিশনে একটি যুদ্ধ শুরু করতে পারবে যদি প্রেসিডেন্ট কোনো ইমিনেন্ট থ্রেট দেখে। এই ক্ষেত্রে ইমিনেন্ট থ্রেট ছিল না। কিভাবে ছিল না? আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রের যে কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির যিনি প্রথমে ডেপুটি ডিরেক্টর জো ক্যান্ট কয়েক মাস আগে পদত্যাগ করেছেন একটি মাত্র রিজনে, যে এই ইন্টেলিজেন্স ফেইলর। আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার ইন্টেলিজেন্সের উপর ভরসা করে এই যুদ্ধের ডিসিশন নেয়নি, অ্যাকর্ডিং টু জো ক্যান। কার উপর ডিসিশন করে, কার ইন্টেলিজেন্সের উপর ডিসিশন করে প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের ডিসিশন নিয়েছেন? সেটা হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের তথ্য উপাত্ত দিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী অলমোস্ট এভরি মান্থ, লাস্ট ফিউ মান্থসের অলমোস্ট প্রতিটি মাসে হোয়াইট হাউসে এসেছেন এবং সেখানে প্রেজেন্টেশন দিয়েছেন। মোসাদের হেডরা সেখানে ছিলেন। তারা ট্রাম্পকে কনভিন্স করার চেষ্টা করেছেন যে ইসরায়েলের এই যে হামাসের সাথে যুদ্ধ, ইয়েমেনের সাথে যুদ্ধ, সিরিয়ার সাথে যুদ্ধ ইত্যাদি ইত্যাদি কারণে ইরান অনেক চাপে আছে এবং এটা হচ্ছে হাই টাইম যে ইরানকে স্ট্রাইক করার। তো এই কনভিন্স করার চেষ্টাটা নেতানিয়াহু কিন্তু শুধু ট্রাম্পের উপর চালাননি। আমরা পরবর্তীতে দেখেছি যে বাইডেনের সময় যিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন, ফরেন সেক্রেটারি ছিলেন ব্লিংকন, উনিও একটা ইন্টারভিউতে বলেছেন যে বাইডেনের সময়ও নেতানিয়াহু একই কাজ করেছে, বাইডেনকে কনভিন্স করার চেষ্টা করেছে ইরানের উপর হামলার জন্য। তারও আগে
জন ক্যারি, যিনি বারাক ওবামার সময়ে ফরেন সেক্রেটারি ছিলেন, জন কেরি একটি ইন্টারভিউতে বলেছে যে বারাক ওবামার সময়েও নেতানিয়াহু এসে তাকে কনভিন্স করার চেষ্টা করেছে যেন ইরানে আক্রমণ করে। এবং আমরা জানি যে হয়তোবা প্রেসিডেন্ট বুশ, তার আগে প্রেসিডেন্ট সিনিয়র বুশ, এই সবগুলো সময়ে ইসরায়েল ট্রাই করেছে আমেরিকাকে ড্র্যাগ করার জন্য ইরান আক্রমণের ক্ষেত্রে, ব্যর্থ হয়েছে। একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প, উনি আমেরিকান মিডিয়াতে বলে স্টুপিড এনাফ টু সেট হিজ ফিট ইনটু দিস ট্র্যাপ। তো এখন কি হয়েছে যে ইসরায়েলের কথা শুনে ইরানে আক্রমণ করা এবং এই যুদ্ধটা জয়ী না হতে পারাটা আমেরিকান হ্যাজিমনি ওয়ার্ল্ড ওয়াইড একটা কোয়েশ্চেনের মুখে পড়েছে। আমেরিকান নেতৃত্ব একটা কোয়েশ্চেনের মুখে পড়েছে, এবং এই পররাষ্ট্র নীতি যে আমেরিকাকে অনেক ট্র্যাক ব্যাক করতে হচ্ছে, তাদের ঘরে যেমন মধ্যবর্তী নির্বাচন যেটা নভেম্বরে হবে, মিড টার্ম ইলেকশনের দিকে নজর দিতে হচ্ছে, কারণ ওইখানে ট্রাম্পের দল বা রিপাবলিকান পার্টির অনেকগুলো হাউস এবং সিনেট সিট যেমন হারানোর এবং নির্বাচনে ডিফিট হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আন্তর্জাতিকভাবে আমেরিকার মোরাল লিডারশিপ, যে গ্লোবাল সুপার পাওয়ার লিডারশিপ, সেটা প্রশ্নের সম্মুখীন হয়েছে। জনাব শোয়েব, আপনি যেমনটি আসলে বলেই ফেললেন যে ভোট আসছে, যে মধ্যবর্তী ভোট, সেখানে একটি প্রভাব পড়বে, এবং যেমনটি আপনি বললেন যে ইরানের সঙ্গে যে যুদ্ধ, এখানে আসলে যুক্তরাষ্ট্র মোটামুটি আগ বাড়িয়েই নিজেরা ট্র্যাপে পড়ে গেল। তো সেই ক্ষেত্রে রিপাবলিকান ভোট ব্যাংকের যে প্রভাবের কথা বললেন, সেটির বিষয়ে আসলে ডোনাল্ড ট্রাম্প কিভাবে কি চিন্তাভাবনা করবেন বা পরিকল্পনা সাজাবেন বলে আপনার মনে হয়? জি, মধ্যপ্রাচ্য নির্বাচনে যেই প্রভাবটা পড়তে পারে সেটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, 2006-এ যখন আমেরিকা ইরাক যুদ্ধে ছিল, ইরাক ওয়ারে ছিল, তখন 2006-এর যে মধ্যবর্তী নির্বাচন, সেখানে কিন্তু রিপাবলিকান পার্টি যেহেতু ক্ষমতায় ছিল, তারা 31টি হাউস, যেটা কংগ্রেসম্যান বা কংগ্রেস পার্সন, 31টি হাউস সিট তারা লুজ করেছে, এবং 6টি সিনেট সিট তারা 2006-এর মধ্যবর্তী নির্বাচনে লুজ করেছিল ইরাক যুদ্ধের সময়ে। ইরাক যুদ্ধের চেয়ে কিন্তু অনেক বেশি সিভিয়ার ইম্প্যাক্ট ইরান যুদ্ধটা ফেলবে। এটা কারণ হচ্ছে যে দেখুন, 2006-এ কিন্তু সোশ্যাল মিডিয়া এত বেশি পপুলার ছিল না, লোকের হাতে ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ছিল। এইবার যেটা হয়েছে 2026-এ এসে 20 বছর পরে আমেরিকান বা সারা বিশ্বের মানুষের হাতে হাতে মোবাইল ফোন, স্মার্টফোন, কারণে তারা কিন্তু এই ডিস্টিংশন গুলো করতে পারে। যেমন ইরাক যুদ্ধের সময় আমেরিকান পিপলদের মধ্যেও, যেহেতু তারা 2001-এর টুইন টাওয়ার বোমা হামলাকে ইরাকের সাথে জড়িত করে যুদ্ধটা একটা প্রেক্ষাপট তৈরি করেছে, মানুষ কিন্তু অনেকটা সমর্থন করছিল সোশ্যাল মিডিয়ার অ্যাবসেন্সের কারণে। মেইন স্ট্রিম মিডিয়ার যে প্রপাগান্ডা ছিল সেটা তারা বিশ্বাস করেছিল। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমেরিকা কিন্তু এগুলো কিছুই এখন বিশ্বাস করে না। তারা তাদের কাছে ইনফরমেশনটা আছে। সেই জন্য সিএনএন এর 2026-এর এপ্রিলে যে পুলটি হয়েছে, এই পুলে কিন্তু 66% আমেরিকানরা ডিসঅ্যাপ্রুভাল জানিয়েছে যে আমরা এই যুদ্ধকে, ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করি না। হিস্টোরিক্যালি আমেরিকাতে যদি কোনো ওয়ারে 60%-এর উপরে ডিসঅ্যাপ্রুভাল থাকে, তাহলে পরে 30 থেকে 35টি বা সর্বোচ্চ 40-এর বেশি হাউস সিট লুজ করার একটি সমূহ সম্ভাবনা আছে, এবং যেটি আমার বিশ্লেষণে এই নভেম্বর ইলেকশনে আমরা দেখতে পারবো রিপাবলিকান পার্টি 40টার মতো হাউস সিট বা কংগ্রেসের সিট তারা লুজ করবে। ধন্যবাদ জনাব শোয়েব আপনাকে। কথা বলছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পেইস ইউনিভার্সিটির একজন প্রফেসর জনাব শোয়েব আহমেদ ভূঁইয়ার সঙ্গে।